ওকে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে আমরা টেন্সটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এবং টেন্সের বেসিক যে রুলগুলো রয়েছে তার ভিতরে মেইনলি আমাদের সমস্যার যে জায়গাটা থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা এই ভাষাটায়, ইংরেজি ভাষাটায় কথা বলতে পারি না, তার মেইন কারণ হচ্ছে আমরা টেন্স বুঝতে পারি না। আর যারা টেন্স বুঝতে পারে তারা কিন্তু সহজে তাদের কথাগুলা প্লেস করতে পারে। তো টেন্স বুঝতে পারাটা কেমন, বা টেন্সের চেহারাটা কেমন হয়, এর বিস্তারিত আমরা আজকে একটু দেখব। এবং প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে যদি আমরা এনজয় করতে পারি, এখানে আমরা ক্লাসটা দেখবো তা না, আমরা এনজয় করব। আমরা যখন একটা সিনেমা দেখি, দেখবেন সিনেমাটা শেষ হলে আমরা কিন্তু এটা স্পষ্টভাবে বলতে পারি যে এই সিনেমার কোথায় কি হয়েছে। কিন্তু আমরা বই পড়ে সেটা মনে রাখতে পারি না। কেন পারি না? এর একটা মেইন কারণ হচ্ছে আমরা এটা আনন্দের সাথে নিতে পারি না। তো এখানে 12 প্রকার টেন্সের ভিতরে মেইনলি আমরা 8 প্রকার টেন্সের উপরে বেশি ফোকাস করে থাকি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে চারটা: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কয়টা হলো? চারটা। সবাই ভালোভাবে খেয়াল করবেন। আর আর যে চারটা সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এখন এই যে বললাম ফিউচার ইনডেফিনিট, এই ইনডেফিনিটের বাংলাটা কি, এটা কি আমরা সবাই জানি? কন্টিনিউয়াস এর বাংলাটা কি, এটা কি আমরা সবাই জানি? মনে হয় জানি না। তো আমাদের এই প্রত্যেকটা বিষয় ইনস এন্ড আউটস আমরা জানবো। আপনি যে কোনো জায়গায় পড়ুন না কেন, যত ভালো টিচারের কাছে যান, আপনার বেসিক যদি কাঁচা থেকে যায়, আপনি কোথাও গিয়ে কিছু বুঝতে পারবেন না। এখানে অনেকে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়ে থাকে, কিন্তু আসলে যে জায়গা থেকেই আপনি যা করেন না কেন, আপনাকে বেসিক আগে জানতেই হবে। তো আজকে আমাদের লেসনের প্রেজেন্ট ইনডেফিনিট, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তো তার আগে গত ক্লাসে আমি যে প্রেজেন্টেশনের একটা টপিকস বলেছিলাম, বা আজকেও আমি সেটা নিব, ইনস্ট্যান্টলি হতে পারে, সেটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। আমরা এখানে এক একজন এক এক রকমের কর্মে নিয়ে যেতে, কেউ আমরা চাকরি করি, কেউ আমরা ব্যবসা করি, কেউ আমরা গৃহিণী। তো আমরা কিভাবে এই ল্যাঙ্গুয়েজটাতে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলা বলতে পারি। ফার্স্ট ক্লাসে সোহাগ স্যারের যারা ক্লাসগুলোতে এখানে রয়েছেন, তারা দেখেন প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে। এটা আমি অনেকবার দেখিয়েছি আমার ক্লাসগুলোতে, স্যারও আপনাদের দেখিয়েছে। স্টার্টিং সিস্টেম অন, আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো পড়ে একেবারে মুখস্থ করে রাখবেন। কেন করতে হবে? কারণ কিভাবে কথা বলাটা শুরু করা যায় এটা যদি আমরা না জানি, শেষ করা তো পরের বিষয়। তো শুরু করতে গেলে কিন্তু আমরা এই সেন্টেন্স গুলা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? দেখেন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এখানে নাম বলবেন, দিস ইজ সুমন, দিস ইজ সুমি, যার যে নাম হয়। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর। এখানে যদি স্যারের নামটা জানা থাকে বলবেন, না হলে দরকার নাই। ফর গিভিং মি, ফর গিভিং মি, আমাকে দেওয়ার জন্য। সাস এ চান্স, এখানে একটা এ দিতে হবে। সাস আ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ, টপিকস নেমটা বলবেন, টুডেস টপিক ইজ অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। ডিয়ার অডিয়েন্স। এখানে এটা হচ্ছে স্টার্টিং সিস্টেম ওয়ান। দেখেন স্টার্টিং সিস্টেম টু রয়েছে, এটা একটু পড়েন তো, মনে মনে এটা পড়ে দেখেন। আমি আপনাদের একটু মেধা যদি যাচাই করি, এই সেন্টেন্স গুলো একটু পড়েন, দেখি কে কতটা দ্রুত মুখস্থ করতে পারেন। এখন কিন্তু আমি প্রেজেন্টেশনের জন্য বলবো, কে কে বলতে পারবেন ঠিক এই সেন্টেন্স গুলো ব্যবহার করতে হবে? কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচটা সেন্টেন্স। একটু পড়েন তো এই পাঁচটা সেন্টেন্স। ওকে, এই পাঁচটা সেন্টেন্স যখন আমাদের পড়া হয়ে যাবে, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ এটা শুধু এখন না, প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা জায়গায় এগুলো আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা নিতে পারবো। তো এইভাবে শুরু করবেন। আর স্টার্টিং ফিনিশিং সিস্টেমটা এখানে অনেকগুলো দিয়েছি, আমরা এই লাস্টেরটা নিব। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। আমি যদি ক্লাসের শেষের দিকে চলে যাই, তখন কিন্তু প্রেজেন্টেশন নেওয়ার কথা অনেকদিন মনে থাকে না বা সময় থাকে না। তো এই ডেইলি অ্যাক্টিভিটিস দেখেন, এখানে ডেইলি অ্যাক্টিভিটিস এর উপরে কিন্তু প্রেজেন্টেশন অলরেডি দেওয়া আছে। ডেইলি অ্যাক্টিভিটিস প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছে। গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখেন এখানে কি লিখেছি? আই গেট আপ। টেন্সটা খেয়াল করেন সবাই খুব ভালো করে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। এখানে যদি পাস্ট টেন্স হতো, অনেকে এখানে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে কেউ দিবেন,
কেউ দেখেন এই যে হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন। আরেকটা রয়েছে হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি করবেন। আমাদেরকে, আমরা সবাই এখানে কম বেশি গ্রামার জানি, আমাদেরকে কথা বলার প্র্যাকটিস করা হয় না, এই জন্য আমরা পারি না। তো কথা বলার প্র্যাকটিস করতে গেলে এই ধরনের সহজ সহজ প্রেজেন্টেশনের উপরে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তারপর দেখবেন আপনি কঠিন জিনিস পারছেন। তো ডেইলি অ্যাক্টিভিটিজ এর উপরে প্রেজেন্টেশন কে কে দিতে পারবেন, একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন প্লিজ। আজকের ক্লাসে অনেকেই জয়েন করেছেন, তো একটু রেইজ হ্যান্ডটা প্রেস করলে আমার পক্ষে নিতে সুবিধা হবে। কথা বলা যাবে না, রেইজ হ্যান্ড প্রেস করতে হবে। প্রথমে আমি শিলা আপাকে বলবো। তবে এখানে একটা বিষয় থাকবে, যে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে বর্তমান কালে হোয়াট ডু ইউ ডু এটা বলবেন, পরবর্তীতে কেউ বলবেন পাস্ট ফর্মে, কেউ বলবেন ফিউচার ফর্মে। উইলিংলি কে পারবেন প্লিজ লেট মি নো দ্যাট। ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ শিলা আপা দেখছেন, এইভাবে কনফিডেন্সের সঙ্গে আগাতে হবে। এখানে জাকিয়া সুলতানা রয়েছেন, হুমায়রা আক্তার, তারপর রয়েছেন জেরিন খান, আপনারা নতুন অনেকে যারা রয়েছেন আমার ক্লাসটা আজকে করছেন। সোহাগ স্যার একটু বিজি আছে তো এই জন্য, তো আমি কয়েকটা ক্লাস আপনাদের নিব। তো এখানে দেখেন এই যে যারা পারে তারা কিন্তু খুব সাহসিকতার সঙ্গে বলে স্যার আমি পারবো। অনেকেই কিন্তু এখানে আমি দেখেছি, আমি অনেক দিন থেকে সোহাগ স্যারের সঙ্গে ক্লাস নিচ্ছি, একটা বিষয় ভালো করে লক্ষ্য করেছি, আমাদের দুর্বল পয়েন্টগুলোর ভিতরে একটা পয়েন্ট হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে বলতে চাই না। অনেকে মনে করে আমি কি বলবো, আমার যদি ভুল হয়, স্যার যদি মাইন্ড করে। ইংরেজি শিখতে গেলে আপনাকে একটু নির্লজ্জ হতে হবে, এটা যদি আপনি পারেন ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। প্লিজ শিলাপা স্টার্ট নাও। সবাই শুনবেন উনি কি বলে। ওকে। হুম। আপনার যেটা আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করে বলবেন, হ্যাঁ আপনি যেটা দৈনন্দিন জীবনে করেন বা আপনার যেটা মুখস্থ আছে বা আপনি যেটা তৈরি করে বলতে পারবেন ইনস্ট্যান্টলি সেটা বলবেন। ওকে। হুম। Hello, how are you all? Hope you're all fit and fine. Thank you. At first, I thank to my favorite teacher, Mr. Koshin Kumar, such a great opportunity to say something about myself in front of you. And also thank you so much, everybody. This is Sheila. I'm in front of you. I'm from Dhaka. Currently, I live in at Bata in Dhaka. Um, I'm a housewife, but I had studied in Bata Girls High School and college was my college was Pisgah College, and my had completed Chittagong College. Recently, I'm student of English learning online class. My teacher's name is Mr. Prashant Sarkar. He is a very good teacher and he teaches us very well. And I also doing a small business. Uh, this is a stock business. My hobby is like basically I'm a travel lover. I like to traveling and also like to exercise because it keeps me fit and healthy. And I like to read variety motivational articles and books. It makes me self motivated. When I get free time, I don't. When I get free time, I don't like wasting time. I dislike dishonest person and dishonest people. Uh, so, uh, so this is my today's topic. Thank you. Patience for everybody. Listen to me. Till then, Allah Hafiz. Thank you. Nice presentation. Excellent. So I have a question to you. When do you get up from bed every day usually? Yes, sir. When do you get up from bed usually? সাধারণত আপনি কখন ঘুম থেকে ওঠেন? Sometimes 6 p.m., sometimes 7 p.m., sir. Not exact time. Sir. Exact time. Okay, thank you. And when do you take your breakfast in the morning? Most probably I take my breakfast at 8:30 p.m. ওকে, তো আমরা এখানে অনেকে কিন্তু ব্রেকফাস্ট করি না, সরাসরি সকালের খাবার খাই। তো বলতে পারেন ইউজুয়ালি আই ডোন্ট হ্যাভ অর আই ডোন্ট টেক ব্রেকফাস্ট, আই টেক মাই মর্নিং মিল। সকালের খাবারটাকে বলা হচ্ছে মর্নিং মিল। হ্যাঁ, আমি আমার সকালের খাবার খাই, আই ইট অর আই টেক মাই মর্নিং মিল
at 8 a.m. or 8:30 a.m. দেখবেন গ্রামের দিকে যারা থাকে সাধারণত কিন্তু নাস্তা করা হয় না, অর্থাৎ একবারেই সকালের খাবারটা খায়। তো মর্নিং মিল মানে হচ্ছে সকালের খাবার। তো আমরা ইট মানে কিন্তু খাওয়া বুঝাই, নো, আমরা হচ্ছে এখানে টেক দিব অথবা হ্যাভ ব্যবহার করব, টেক অথবা হ্যাভ। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়ার্ড পরিবর্তন হয়। যেমন আমি বলেছিলাম যে কি কি ওয়ার্ড পরিবর্তন হয়, এর অনেক উদাহরণ দিয়েছিলাম। আমরা এখন সবাই কিন্তু ওয়াশরুম ব্যবহার করি, এখন টয়লেট বা ল্যাট্রিন বলি না, ওয়াশরুম। এটা আধুনিক একটা, এইভাবে কিন্তু আরো অনেক শব্দ আমাদের পরিবর্তন করতে হবে। আই ইট মাই ব্রেকফাস্ট না বলে আই টেক অর আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অর মর্নিং মিল, এটা বলবো। তো অনেক ভালো বলেছেন আপা, আপনার দিন দিন অনেক প্রোগ্রেস হচ্ছে, আমি আশা করি এটা ধরে রাখতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে ফল করা যাবে না। থ্যাংক ইউ। আই হোপ ইউ উইল ডু বেটার ইন ইউর নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কে বলবেন? কৃষ্ণা রানী দাস, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। প্রেজেন্ট টেন্সে বলবেন নাকি পাস্ট টেন্সে বলবেন? আনমিউট ইউর মাইক্রো। প্রেজেন্ট টেন্স। থ্যাংক ইউ। কুইকলি বলতে হবে, হ্যাঁ, আমাদের এখানে অনেক পার্টিসিপেন্ট রয়েছে। আপনি প্রথমে ওই শব্দগুলো, ওই সেন্টেন্স গুলো ব্যবহার করবেন। গুড আফটারনুন এভরিওয়ান। ওকে, স্টার্ট নাও। থ্যাংক ইউ। Good evening, everybody. Namaste, the short that I'm today. ওকে, ইট ডাজেন্ট ম্যাটার আপা, প্লিজ। হ্যাঁ, She's flight is at 2 p.m. at night. okay, okay. When or what time will she come to our country or your next next morning 8 a.m. Okay, thank you. Okay, I hope he will come safely in your home. And now Krishna Didi is giving her presentation. Please listen to her. Okay. After that, you can preparation. You can take preparation after Krishna Didi. You will give daily activities. Very easy topic, and you have said it before. Okay. 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 Please, Krishna Didi, start your presentation. Thank you. Good evening, everybody. This is Krishna before you. At first, thanks to my honorable Mr. Kusinjit Sarkar for giving me a chance to say something on topic selected on today's selected topic. Today's my topic is what I do every day. Although I am not a good English speaker, I am trying my level best. I get up early in the morning, then I brush my teeth. After that, I wash my hands and face. After washing my face, I say my morning prayer. Then I do some exercise. After that, I clean my room. After cleaning my room, I cook breakfast for my family. Then I take bath. After that, I have breakfast at 30 a.m. Then I get ready for my office. I go to office at 9 a.m. I reach to my office at quarter past 9 a.m. Then I meet my colleagues. After that, I attend my class. After finishing my class, I return my home. Then I take rest. After taking rest, I take my lunch. Then I watch television. After watching television, I sleep for an hour. Then I use Facebook. After using Facebook, I say my evening prayer. Then I help my little daughter for her study. After that, I cook dinner for my family. At 9:30 p.m., we eat together. After eating, we watch TV. Then I make my bed. After making bed, finally, 11:30 p.m., I go to bed and have a sound sleep. That's all for today. See you in the next class. Thanks for a patient hearing. Bye. Okay, thank you. You have perfectly said, and you have said very quickly. Thank you. But I have a question to you. When do you go to office every day? When do you go to office? What time? I go to office at 9 a.m. Okay. When do you take breakfast or take your morning meal? I take my breakfast at 8:30 a.m. Do you take exercise regularly? Yes or no? Yes, sir.
ওকে, থ্যাংক ইউ। দেখেন এইখানে প্রশ্ন বুঝতে হবে, ডাব্লিউএইচ কোশ্চেন ইংরেজি ভাষাটা শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো ডাব্লিউএইচ কোশ্চেনটা আমি দেখাবো, এবং এটা গত ক্লাসে হয়তো কয়েকটা ক্লাসে হয়তো দেখিয়েছি। তো ধারাবাহিকতা মেনটেন করতে হবে আমাদের। আজকে আমরা প্রেজেন্টেশন নিচ্ছি হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, একটা প্রেজেন্টেশনের উপরে আপনি বারবার কথা বলবেন, নিজের ফোনে নিজের কথা রেকর্ড করে শুনবেন, দেখবেন নিজে নিজেও অনেক ভুল ধরতে পারবেন, অনেক কিছু শুধরে নিতে পারবেন। তো এখন পাস্ট টেন্স ব্যবহার করে কেউ কি একটু বলতে পারবেন ডেইলি অ্যাক্টিভিটিস? দেখি পাস্ট টেন্স। নারায়ণ মান্না কে বলছেন? বলেন দেখি কে বলছেন। হুমায়রা আক্তার, নামটা বলুন প্লিজ, একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন। হুমায়রা আক্তার, আচ্ছা আমরা এইভাবে কিন্তু ক্লাসটা আজকে কন্টিনিউ করব, অনেকেই জয়েন করেছেন, ধন্যবাদ। হুমায়রা আক্তার আপনি বলবেন, বাকি সবাই মিউট করে রাখবেন, থ্যাংক ইউ। আপনি বলবেন পাস্ট টেন্স ব্যবহার করে আপনি অতীতকালে অর্থাৎ গতকাল কি কি করেছিলেন আপনার দৈনন্দিন জীবনে। আজকে যেটা করেন এটা বলা যাবে না, গতকাল আপনি কি কি করেছিলেন সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত, এগুলো ইংলিশে বলতে হবে। প্লিজ হুমায়রা আক্তার। হুম। I'm really glad to share my feelings because it is my first presentation in English. I will try to say something about my yesterday activity. I got up early in the bed yesterday. Then I washed my face and took ablution for Fajr prayer. After completing Fajr Salat, I recited Quran. Then I took my breakfast. After breakfast, I brushed my teeth. Then I started my study because my fourth year Bible exam is knocking my door, as knocked at my door. I took lunch at 2 p.m. After that, I went to tuition. I returned home at 7 p.m. Then I refreshed myself and learned English for 1 hour. I took my dinner with my family at 9 p.m. Then I went to bed for sleeping at 11 p.m. That's all about my yesterday and for patient hearing. এটা কি আপনি লিখে বলছেন নাকি আপনি মন থেকে ডিরেক্টলি বলছেন যা মনে আসে সেইটা? হুম। ওইটা আমি নিজের মতো করে তৈরি করেছি, তাছাড়া আমি শুধু প্র্যাকটিস করেছি স্যার। অনেক সুন্দর, আপনার কথার ভিতরে একটা কথা আমি বেছে নিব। আপনি একটা সেন্টেন্স বলেছেন আমি হিউজ প্র্যাকটিস করেছি, আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হুম, অনেক ভালো। আপনি কোথায় পড়াশোনা করছেন এখন? বিএ কলেজ স্যার। গভট বিএল কলেজ। ও আচ্ছা আচ্ছা। আপনার এমনি বাসা? শোনা, কখনোই বলিনি, ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, তো আপনি তো অনেক ভালো বলেছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইলো। এবং প্র্যাকটিস করবেন, মনে রাখবেন একটা কথা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পৃথিবীতে কোনো কিছুই পরিশ্রম ছাড়া অর্জন করা যায় না। আপনি প্রত্যেকদিন, আগামীকাল ক্লাসেও আপনি প্রেজেন্টেশন দিবেন। অনেক ভালো। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, থ্যাংক ইউ। অনেক শুভকামনা রইলো। আপনি এই ফিউচার টেন্স ব্যবহার করে বলার চেষ্টা করবেন। আচ্ছা নেক্সট। হ্যাঁ এখন না, পরবর্তীতে। অনেক ভালো, আগামী ক্লাসেও আপনি প্রেজেন্টেশন দিবেন একবার শুরুতেই। আচ্ছা তারপর কে কে রয়েছেন? জান্নাত নাজনীন, পারবেন? এইভাবে দেখেন কত দ্রুত বলেছে এই আপু। হুমায়রা আক্তার অনেক সুন্দর বলেছে কিন্তু। সালামু আলাইকুম। ফাতেমা খুশি, হ্যাঁ। নাজনীন, জান্নাত আপনি ফিউচার টেন্স ব্যবহার করে বলতে পারবেন ইওর ফিউচার অ্যাক্টিভিটিজ। হ্যাঁ, আপনি আগামীকাল কি কি করবেন? মাই ফার্স্ট আচ্ছা ঠিক আছে, বলুন, যেহেতু আপনার ফার্স্ট টাইম। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করে আপনি বলতে পারেন। ওকে। টাইম। ঠিক আছে, বলুন। Assalamualaikum, good evening, everybody. I'm Dana. I'm really glad to share my feelings. I'll try to say something about my daily activities. I get up early in the morning every day. Then I brush my teeth. After that, I wash my face and take absent for Fajr prayer. Then I cook food for my family. Then shower and refresh myself. I I take my morning meal at 7 a.m. Then I get ready to go to office at half past 7 a.m. Then I start my work. I take my lunch at half past 1 p.m. After that, I come back from office at 5 p.m. I refresh myself and then I have take my afternoon snack and go to my chamber to see the patient. After that, I come back from chamber at 8 a.m. I took tea with my family member. Then I cook food. Then I learn English for 1 hour. I take my dinner at 10 p.m. Then I do my official work on the computer for an hour, half an hour. I go to my bed for sleeping at 11.
and 30 p.m. That's all about my daily activities and professional value. ওকে, ইওর ফার্স্ট প্রেজেন্টেশন বাট নাইস প্রেজেন্টেশন। দেখছেন Thank you. যারা অনেক ভালো হয়েছে, অনেক ভালো। এটা চেষ্টা করবেন, প্রথমবারে আপনি এইভাবে পারছেন, দ্বিতীয়বার আরো ভালো হবে, তৃতীয়বার আরো ভালো হবে। আপনি যে 30টা প্রেজেন্টেশন দিবেন, দেখবেন নেটিভ স্পিকারদের মতো আপনার কথা শোনাবে। টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। আপনার কথা বাংলাদেশে বসে আপনি কথা বলবেন, মনে হবে বিবিসি নিউজ শুনবেন, দেখবেন আপনার হুবহু একজন ইংলিশ নেটিভ স্পিকার যেভাবে কথা বলে আপনিও ঠিক সেভাবে পারবেন। ওকে, একটু সমস্যা আছে, টাং টুইস্টার প্র্যাকটিস করাবো, তখন বুঝতে পারবেন, এই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি, হ্যাঁ আর কে রয়েছেন এখানে? জাকিয়া সুলতানা, একটু উইলিংলি বলবেন কে কে বলতে চান। কনিকা রহমান, হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে ছেলেদের ভিতরে একজন একটু বলুন। নারায়ণ মান্না, হ্যাঁ আপনি বলুন প্লিজ। আমরা অনেক সময় নিয়ে আজকে ক্লাসটা করবো। ওকে, স্টার্ট নাও প্লিজ। আপনি ফিউচার টেন্স ব্যবহার করে একটু বলুন তো, সবাই প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সে দিচ্ছে, আপনি ফিউচার টেন্সে বলবেন। Good evening to all of my friends and my respected teacher, Mr. Sarkar sir, and I am from West Bengal, Kolkata. ওকে, Now I am speaking about my daily life yesterday. Um, Tomorrow, sorry, tomorrow. I think tomorrow I will get up early in the morning, and every day I get up early in the morning just 4 a.m. and then I dress myself, and I then I dress myself, and then I go to the morning. Then I will go to the morning walk, and I will doing my morning walk just 1 hour, and then I then I will come back to my home, and I will be taking my breakfast just 7 a.m., and then uh, I will go to my garden, and I will be observing some plants that um, the plants either is well or bad, and um, then I just ওকে, থ্যাংক ইউ। দেখেন আপনার কথা বলার ভিতরে অনেক ভালো বলছেন, কিন্তু এখানে আমাদের টেন্সটা ঠিক রেখে বলতে হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সে কথাগুলো বললে ভালো হয়, কিন্তু এখানে একটা কথা বলে ফেলেছেন, আই উইল বি ইটিং বা আই উইল বি ইট, এমন একটা সেন্টেন্স আপনি বলেছেন। এটা হচ্ছে শ্যাল বি বা উইল বি কখন বসে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে। যেমন আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আমি খাবারটি খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। হ্যাঁ, টেন্সটা একটু ক্লিয়ার করবেন, আপনার বলাটা আরো অনেক ভালো হবে। টেন্সটা ধরতে হবে প্রথমে, আমি কোন টেন্স ব্যবহার করে কথাটা বলবো। আচ্ছা, যাই হোক, মেয়েদের ভিতরে আর কেউ বলবেন? কে জানি এখানে আনমিউট করছিলেন, জাকিয়া সুলতানা বা কনিকা রহমান, কে করছিলেন? হ্যাঁ, জাকিয়া সুলতানা। হ্যাঁ প্লিজ, জাকিয়া সুলতানাকে একটু সুযোগ দেই, তারপরে এমডি সাদেক তালুকদার আপনি বলবেন। হ্যাঁ বলুন। ওকে, ওয়ালাইকুম আসসালাম, বলুন। নতুন নতুন নাম শুনছি। হ্যাঁ আপা, আজকের ক্লাসটা আমি একটু অন্যভাবে, সোহাগ স্যার আজকে একটু বিজি আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসে সমস্যা হবে না, এটা অন্যভাবে আমি নিয়ে নিব। হ্যাঁ, মাত্র দুইটা দুইটা ক্লাস এই আপুদের সঙ্গে হবে। হ্যাঁ বলুন, আপনি প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স ব্যবহার করে যে কোনো একটা বললেই হবে। বলুন প্লিজ। Today I talk a little bit about my activities of daily living. I wake up early in the morning before the light of dawn around 5:30. Then I brush my teeth and wash my face. After that, I take a brush for my project fair. Next, I study to prepare myself for my IELTS exam. I refresh myself with a cup of tea in the morning. I always try to start my day with a positive thinking, and it gives me a lot of energy. Afterwards, I go to office to do my duty. I usually endeavor to do my study at office whenever I have a little bit time in the gap of my work. In between, I came back at home around 2 past half. Then I do my two personal activities like taking shower, having lunch,
Oh. And after that, I spend some quality time with my kids. In the evening, I cook myself. ওকে, এখানে আপনারা অনেকেই দেখছি আনমিউট করছেন, প্লিজ এটা করা যাবে না, হ্যাঁ? আনমিউট করলে অনেক সমস্যা হয়ে যায় ক্লাসটা নিতে। তো আসলে বিষয়টা হচ্ছে কি, কথা বলার যারা প্র্যাকটিস করেন রেগুলার, কথা বলার প্র্যাকটিস করলে কথা বলতে পারবেন। আপনি কথা জড়তার কারণে, ভয়ের কারণে বলবেন না, আপনার মুখ থেকে কখনো জড়তা চলে যাবে না, কখনো আপনাকে ভয় পিছু ছাড়বে না। ইংলিশটা সাহস নিয়ে বলতে হবে, আপনার প্রচুর পরিমাণে ভুল হোক। আমি তো বলেছি এখানে আমরা সবাই এখন হাঁটতে শিখে গেছি, দৌড়াতে পারি। একটা সময় জীবনের প্রথম দিকে আপনার যখন 2 বছর বয়স, হাঁটি হাঁটি পা পা করে আমরা হাঁটতাম। আমরা ফুলফিল ভাবে কি কেউ হাঁটতে পারতাম? পারতাম না। এখানে কি হতো, আমরা হাঁটতে গেলে পড়ে যেতাম, আমরা অনেক সময় উচট খেতাম, আবার পড়ে যেতাম, আবার উঠতাম। এই করতে করতে আমরা কিন্তু হাঁটাটা শিখে গেছি। ভাষাটা শেখাও ঠিক তাই। এখানে যারা সাহস নিয়ে বলতে পারবে, প্রথম দিকে দেখেন আমি সবাইকে, কাউকে কিন্তু নিরাশ করি না। কেন? আমি যদি বলি আপনার এই হয়নি, টেন্স হয়নি, সেন্টেন্স হয়নি, ভার্বের ব্যবহার হয়নি, আপনি কখনোই পারবেন না। প্লিজ, রিপিট হচ্ছে সাউন্ডটা, সবাই একটু মিউট করে রাখেন তো। রাহুল দেব, প্লিজ মিউট রাখতে হবে। আচ্ছা, তো আমি কি বলছি, যে আমাদেরকে কথা বলার জন্য এগোতে হবে। হোসনে আর আপা একটু প্রিপারেশন নিতে থাকেন। আপা আমি একটু পরে আপনার কাছে আসছি, আমি ক্লাসগুলো একটু আগে কন্টিনিউ করি। আজকের বিষয়টা হচ্ছে কি, এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন প্রেজেন্টেশন দিচ্ছিলেন, নারায়ণ নাথ। তো উনি কিন্তু টেন্সের ভিতরে অনেকটা ভুল করে ফেলেছেন। এই টেন্সের ভিতরে আমাদের কোথায় ভুল হয়, আমরা একটু খুব ভালোভাবে একটা টেন্স অন্তত ক্লিয়ার করি, দুইটা, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা যারা পারি তারাও দেখবো, আমরা যারা কম পারি তারাও দেখবো। বলছে কোনো কাজ বর্তমান কালে হচ্ছে বা চলছে, মনে রাখবেন বাংলা ক্রিয়ার শেষে হচ্ছে, চলছে, যাচ্ছে, খাচ্ছে, মাচ্ছে, দেখছে এমন বুঝাবে। আমি স্কুলে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তারা ফুটবল খেলছে, এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কি, বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে, সি স সেন এমন থাকে। আবার একটু শুনবেন, যেমন রহিম ভাত খাচ্ছে, এটা হচ্ছে চলিত ভাষা। এটা যদি আমি সাধু ভাষায় বলি তাহলে কেমন শোনায়? রহিম ভাত খাইতেছে। বাক্যটা কি হলো বলেন? রহিম ভাত খাইতেছে। একটু ভালোভাবে লক্ষ্য করবেন সবাই প্লিজ। রহিম ভাত খাইতেছে, কিন্তু এটাকে আমরা চলিত রূপে বললে রহিম ভাত খাচ্ছে। রহিম কি করছে? রহিম ভাত খাচ্ছে। সে স্কুলে যাচ্ছে, আমি অঙ্কটি করিতেছি, তারা ছবি আঁকছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছো থাকবে। খুব ভালোভাবে শিখে নেন যারা টেন্সটাতে দুর্বল। গঠন প্রণালী কি হয়, সাবজেক্ট এর পর, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। এই যে দেখেন, আই অ্যাম রাইটিং এ লেটার, এই বাক্যটা দিয়ে আমি একটা এক্সাম্পল দেই। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। তো বলছে প্রথমে সাবজেক্ট বসে, এরপর নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে, এরপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। খুব সহজ নিয়ম, আমরা অনেকেই পারি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি কি হবে বলেন? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আমি একটি চিঠি লিখিতেছি, আই এম রাইটিং এ লেটার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। শুধু এটা শিখলে হবে না, দেখেন একটু পরে আমি আরো গভীরে শিখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। অর্থাৎ বাক্যকে কিভাবে বিভিন্নভাবে এক্সপ্যান্ড করা যায়, বড় করা যায়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো বলছে দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল, এখানে দেখেন আমরা জাস্ট অ্যাফার্মেটিভ বাক্য গঠন করা শিখেছি। আমি একটি চিঠি লিখিতেছি, আই এম রাইটিং এ লেটার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। এখন এই বাক্যগুলোকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, কিভাবে করব দেখেন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, এটা খুবই সহজ। যেমন এই যে বলছে অক্সিলারি ভার্ব আই অ্যাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তখন সাবজেক্টের পরে আই অ্যাম বসবে। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। কিন্তু আমি যদি এখানে ওয়াজ বা উইল বি ব্যবহার করি, ওয়াজ ব্যবহার করি কি হবে? আই ওয়াজ রাইটিং এ লেটার। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম, আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আর এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হয়? আই উইল বি রাইটিং এ লেটার। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস বাদ রেখে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখতেছি। তো দেখেন এখানে কি বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে ভার্বের সাথে সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি স্কুলে যাচ্ছি,
আমি ভাত খাচ্ছি, তারা বাড়ি আসছে, সে বাজারে যাচ্ছে, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আই এম গোয়িং টু স্কুল, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আমি মাছ ধরছি, আই এম ক্যাচিং ফিশ। আমি একটা কবিতা লিখিতেছি বা লিখছি, আই এম রাইটিং এ পোয়েম। মনে রাখবেন একটু, একটা বাক্য একটা স্ট্রাকচার শিখে সেই স্ট্রাকচারের অধীনে অনেকগুলো বাক্য করতে হবে, অনেক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে মিনিমাম আপনাকে 20টা বাক্য নিজের মুখে নিজেকে প্র্যাকটিস করাতে হবে। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি খুলনায় যাচ্ছি, আই এম গোয়িং টু খুলনা। আমি ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা। এখন এগুলাকে আবার কিন্তু নেগেটিভ করা যায়, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। তো আমরা আগে এগুলা দেখি, পরবর্তীতে আরো ভিতরে দেখব। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ কি? অর্থাৎ বর্তমান কালে কোনো বিষয় বা কোনো কাজ চলমান থাকবে, এর বাংলাটা হচ্ছে চলমান বর্তমান কাল। একটা উদাহরণ মনে রাখবেন, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স designates an action that is being continued to going to be continued in the near future। অর্থাৎ নিয়ার ফিউচার বা বর্তমান কালে চলতে থাকবে। শব্দের শেষে, বাংলা ক্রিয়ার শেষে এই সাউন্ড গুলা থাকে, তেসি, তেসো, তেসেন, সি, স, সেন। যেমন সেই স্কুলে যাচ্ছে, আমি ভাত খাচ্ছি, তারা ছবি আঁকছে। অর্থাৎ এই শব্দগুলা কিন্তু এখানে থাকবে বাংলা ক্রিয়ার শেষে। আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না, এর একটা বড় কারণ হচ্ছে আমরা বাংলা ক্রিয়ার শেষে কি থাকে এটা বুঝতে পারি না। যেমন আমি স্কুলে যাচ্ছি, আমি এবং স্কুল বাদ দিতে হবে। এই বাক্যটা দেখেন, এই যে সে বাজারে যাচ্ছে, কি বললাম এখানে? সে বাজারে যাচ্ছে। সে এবং বাজার এটা বাদ দিয়ে দেন তো। সে এবং বাজার এটা বাদ দিয়ে দিলে কি থাকে? সে বাজারে শুধু এতটুক থাকে, যাচ্ছে। কি হবে বলেন? যাচ্ছে। তো যাচ্ছে বললে দেখেন এখানে এই যে চয় ছ, চয় ছয় রশ্মি, চয় ছয় একার। আমি যখনই ক্লাসটা কেটে দিব, আগামী ক্লাসে যদি এখান থেকে আবার প্রশ্ন করি, আমরা অনেকেই পারবো না, কারণ আমরা মন দিয়ে ক্লাসটা করছি না। বাংলা ক্রিয়ার শেষে যে কোনো বাক্যের টেন্স আইডেন্টিফাই করতে গেলে আমি দেখেছি অনেকেই আমরা বড় বড় প্যাসেজ দিলে আর পারে না, ডেইলি অ্যাক্টিভিটিস দিলে লিখতে পারে না। এর মূল কারণ হচ্ছে আমরা টেন্স খুঁজে বের করতে পারি না, কোন টেন্সে আছে, আমি এটা কোন টেন্সে করব, এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি না। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা মোটামুটি আলোচনা হলো। এখন আমরা একটা দেখব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলাটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলাটা হলো পুরাঘটিত বর্তমান কাল। অর্থাৎ যে কাজ পূর্বে ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে, সে কাজটি করেছে। দেখেন করেছে বা করিয়াছে, এটা বললে কখন বোঝায়? সে কাজটি করেছে, সে কাজটি করেছে, এই মাত্র করেছে। তারা আমগুলো খেয়েছে, এই মাত্র একটু আগে, 5 মিনিট আগে কাজটা তারা শেষ করেছে। এটা কিন্তু পাস্ট টেন্সে নিয়ে গেলে হবে না। বলছে কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এরকম বোঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান বাট দ্য ইফেক্ট এক্সিস্ট স্টিল নাও। আমরা ইংলিশ ডেফিনেশন গুলো একটু পড়বো, যারা টেন্সটা ভালোভাবে শিখতে চায়, কারণ এইখান থেকেও আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন। ইট ডিসক্রাইবস, এখানে ইট হলো কেন আর শেষে এস হলো কেন? এই ইট বলতে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে বুঝাচ্ছে। ইট কোথায় বসে মনে রাখবেন, সাবজেক্ট যদি বস্তু, ইতর প্রাণী মানে নিম্ন শ্রেণীর যে প্রাণী, বস্তু, ইতর প্রাণী এবং শিশু হয়, তাহলে তার প্রোনাউন হিসাবে সেখানে আপনি ইট ব্যবহার করতে পারেন। তো বলছে ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান বাট দ্য ইফেক্টস এক্সিস্ট স্টিল নাও। যে কাজটি একটু আগে শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলাটা কি হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত বর্তমান কাল। মনে রাখবেন গঠন প্রণালীটা আমরা সবাই জানি কম বেশি। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, কি বলেছে? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। বাংলা চেনার উপায় কি? ভার্বের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এমন থাকবে, এবং এখানে নেগেটিভ হলে করি নাই, খাই নাই, যাই নাই ইত্যাদি বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? ভার্বের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এমন থাকলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখেন সে কাজটি করিয়াছে, আমি বাজারে গিয়েছি, আমি কলা খাইনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ বাক্য কি বলা হচ্ছে? আমি কলা খাইনি। আমি কাজটি করিনি, সে স্কুলে যায়নি,
অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বাক্য বোঝাবে এখানে। কি বোঝাচ্ছে? নেগেটিভ বাক্যের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। যেমন এখানে যদি আমি আরো অনেক বাক্য বলি, আমি একটা কবিতা লিখেছি, আই হ্যাভ রিটেন আ পোয়েম। আমি মাছ ধরেছি, আই হ্যাভ কট ফিশ। তারা একটা ছবি এঁকেছে, দে হ্যাভ ড্রন এ পিকচার। কি হবে বলেন? দে হ্যাভ ড্রন, ড্রিউ, ড্রন, মনে রাখতে হবে। দে হ্যাভ ড্রন এ পিকচার, তারা একটা ছবি এঁকেছে। এটা হচ্ছে মেইনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই টেন্স গুলোর ভিতর থেকে আমরা আবার একটু নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ এইগুলো একটু দেখতে চাই। যেমন দেখেন, জাস্ট ওয়েট, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এই ধরনের বাক্য হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ক্রিকেট খেলেছি, উই হ্যাভ প্লেড ক্রিকেট। কি হবে? উই হ্যাভ প্লেড ক্রিকেট। সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। কি হবে বলেন? সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। সে ইংরেজি শিখেছে। একটু খেয়াল করবো আমরা। আচ্ছা, তারপর বলছে আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন আ কার। আই হ্যাভ ড্রিভেন আ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আবার অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, নেগেটিভ কিভাবে করতে হয়, এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিস করব। যেমন দেখেন, এখানে বলছে আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। কি হবে? এটা অ্যাফার্মেটিভ একটা বাক্য, আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। এটা আবার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। আমি ক্রিকেট খেলে থাকবো, আই উইল বি, সরি, আমি ক্রিকেট খেলবো, আমি ক্রিকেট খেলবো হবে আই উইল প্লে ক্রিকেট। আই উইল প্লে ক্রিকেট। সে টেলিভিশন দেখেছিল, হ্যাজ হি ওয়াচ টেলিভিশন হবে, হি ওয়াচড পাস্ট ইনডেফিনিট, হি ওয়াচড টিভি, সে টিভি দেখেছিল। হুম সে টেলিভিশন দেখেছিল, এটা আবার পাস্ট পারফেক্টের নিয়মে করলে এখানে হ্যাড হবে, হি হ্যাড ওয়াচড টিভি, হি হ্যাড ওয়াচড টিভি। দেখেন এই যে বাংলা শব্দটা না, সে টিভি দেখেছিল, এইটাকে আপনি পাস্ট পারফেক্টেও করতে পারেন, আবার সে টিভি দেখেছিল এটাকে আপনি পাস্ট ইনডেফিনিটও করতে পারেন। পাস্ট ইনডেফিনিটের নিয়মে করলে কি হবে? হি ওয়াচড টিভি। আর সে টিভি দেখেছিল, পাস্ট পারফেক্টের নিয়মে করলে হি হ্যাড ওয়াচড টিভি। কি হবে? হি হ্যাড ওয়াচড টিভি, সে টিভি দেখেছিল। দেখেন এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু কমপ্লিট করতে হবে। তো মেইনলি আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকে একটু দেখলাম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি অনেক বাক্য আপনারা বলতে পারবেন? আমি যদি এখন সামনে বলতে বলি, যেমন আমি ভাত খাচ্ছি, সে চিঠি লিখছে, সে মাছ ধরছে, সে গান গাচ্ছে। এই যে দেখেন একটা চার্টের ভিতরে আমরা এখানে তিনটা টেন্সের ব্যবহার দেখিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কেমন হয়? সাবজেক্টের পরে অ্যাম ইজ আর হয়, আর বাদ বাকি কোনো পরিবর্তন হয় না। মূল ভার্বের পর আইএনজি, এটা সব জায়গায় হবে। আই অ্যাম রাইটিং এ লেটার। কি হবে? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম ইজ আর এর পরিবর্তে শুধু অজয়ের ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অজয়ের। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আচ্ছা, এরপর যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, আই উইল বি রাইটিং এ লেটার। কি হবে বলেন? আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, আমি একটা চিঠি লিখতে থাকবো, আমি ঢাকায় যেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা আরো কিছু বাক্য দেখব। যেমন এই যে দেখেন, আমি একটা চিঠি লিখিতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ একটা বাক্য, আমি একটা চিঠি লিখিতেছি। এটাকে যদি নেগেটিভ করি তখন কি হয়? আমি একটা চিঠি লিখছি না। এর আহ, ইয়ে এর ইন্টারোগেটিভটা কি হবে? আমি কি একটি চিঠি লিখছি? আমি কি একটি চিঠি লিখছি না? আমি কি একটি চিঠি লিখছি না? তো একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ কে বলতে পারবো আমরা? একটু আনমিউট করবেন প্লিজ। এখানে খুব ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে কথা বলতে হবে, স্যার আমি পারবো, এটা বলতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি একটা বাক্য দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা বাক্য দিচ্ছি, এই বাক্যটা দিয়ে বলবেন। হ্যাঁ, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি কেবলমাত্র তাদেরকেই ডেকে নিব। যদি কারো কথা বলার ইচ্ছা থাকে, এই যে দেখেন এখানে আপনাদের অপশনে রেইজ হ্যান্ড প্রেস আছে। হ্যাঁ, এই রেইজ হ্যান্ড বাটনে একটু প্রেস করবেন। আচ্ছা, রওশনারা পারভিন, প্লিজ আপনি একটু আনমিউট করেন, আপনার কাছে আমি কোশ্চেন করতে চাই। হ্যাঁ, রওশনারা পারভিন প্লিজ, শুনতে পাচ্ছেন?
আচ্ছা, দ্রুত কথা না বললে কিন্তু আমি নিতে পারবো না, প্লিজ। আচ্ছা, তারপর রয়েছে হচ্ছে হুমায়রা, বলতে পারবেন? হ্যাঁ, আপনি বলেন। আই অ্যাম ক্যাচিং ফিশ, আমি মাছ ধরছি। এটা নেগেটিভ বলেন, ইন্টারোগেটিভ বলেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন। আই অ্যাম ক্যাচিং ফিশ। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা, আরেকটা বলেন। দে আর প্লেইং ফুটবল, এটা বলেন তো, এটা দিয়ে ওই তিনটা বলেন। আর নট দে প্লেইং ফুটবল, এটা থেকে বোঝা যায় যারা এইভাবে বলতে পারে তাদের টেন্স সম্পর্কে বা বেসিকটা খুবই ভালো, খুবই ভালো। এই বাক্যগুলো কিভাবে বললেন আপনি? দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। তারা মাছ ধরছে না, এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে অ্যাম ই যার, তো দের পরে আর বসেছে, দে আর ক্যাচিং ফিশ। আমরা জানি কোন বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয়, ওই অক্সিলারি ভার্বের পরে কি দিতে হবে? শুধু নট দিতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। আর তারা মাছ ধরছে না, দে আর নট ক্যাচিং ফিশ। কি হবে বলেন? দে আর নট ক্যাচিং ফিশ। আপনি আরো একটা বাক্য বলেন তো, বলেন উই আর গোয়িং টু স্কুল, এটা দিয়ে বলেন। থ্যাংক ইউ। এইবার যখন আপনি প্র্যাকটিক্যালি লম্বা কোনো বক্তব্য দিতে যাবেন, কোনো কথা বলবেন, দেখবেন ঠিক এই নিয়মের ট্রান্সলেশন বা বাংলা অনুবাদ আপনার সামনে চলে আসছে। কিন্তু এই স্ট্রাকচার যদি আপনার জানা থাকে আপনি পারলেন, জানা না থাকলে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। অর্থাৎ বলা হচ্ছে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স। ইংরেজি ভাষার মা হচ্ছে টেন্স, আর একটা বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। আমরা ভার্বটাও কিন্তু এই সঙ্গে সঙ্গে দেখে যাচ্ছি। হুমায়রা আক্তার, অনেক ধন্যবাদ, আপনার বেসিকটা খুবই ভালো। আই এম প্লিজড উইথ ইউ, থ্যাংক ইউ। আপনি ট্রাই করেন, অনেক ভালো কিছু করতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, তারপর হ্যাঁ বলেন, প্রশ্ন করেন, টেন্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, প্লিজ। হ্যাঁ। হুম। যেমন আপনি একটা প্রশ্ন বাংলায় বলেন বা একটু ইংলিশে বলেন, আমি সেটার একটু সলভ করে দেই। দ্রুত বলবেন প্লিজ। বাংলায় বলুন, বাংলায় বুঝান, আমি ইংলিশে করে দিব। যেমন হচ্ছে আমি যেমন স্যার আমি আপনার সম্পর্কে জানতে চাই, ঠিক হ্যাঁ। আছে? এটা প্রশ্ন আমি করতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর সেলফ, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা, এটা হচ্ছে এরকম কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা WH কোশ্চেন দিয়ে করি, হুম হোয়াট, হুম 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 এই এই জায়গায় প্রবলেম, বাট হচ্ছে নেগেটিভ করতে অ্যাফার্মেটিভ করতে ওগুলো প্রবলেম হয় না। হুম হুম। এখন এখানে প্রশ্ন তো ডাব্লিউএইচ দিয়ে হবেই। যেমন আপনাকে যদি বলি হাউ ওল্ড আর ইউ, আপনি বলবেন আই এম 35 ইয়ার্স ওল্ড। হোয়ার ডু ইউ লিভ, আপনি বলতে পারেন আই লিভ ইন কুষ্টিয়া, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন খুলনা। হ্যাঁ, আপনাকে যদি প্রশ্ন করি হোয়াটস ইউর নেম, আপনি আপনার নামটা বলবেন মাই নেম ইজ জাহির খান। এটা আপনার মানে ডাব্লিউএইচ টা কোশ্চেনটা খুবই সহজ, উত্তরটাও খুবই সহজ। এখন ডাব্লিউএইচ কোশ্চেনটা 4 ভাবে হতে পারে, এটা আলাদা একটা পার্ট, ওইদিকে গেলে আমি এখন এইদিকে পড়াতে পারবো না। হ্যাঁ, এখানে আমার আরো একটু পড়ানো আছে, আপনি পড়ানোর শেষে যদি সময় পাই আমি আপনার কোশ্চেনটা আরো নিব। আচ্ছা, তো দেখেন এখানে টেন্স রিলেটেড যে বিষয়গুলো আমরা দেখছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার অর্থ কি হয়? পুরা ঘটিত বর্তমান কাল। এই যে দেখেন, পুরা ঘটিত বর্তমান কাল। এই যে যেমন বলছে যে সে কাজটি করিয়াছে, আমি বাজারে গিয়েছি, তারা আমগুলো খেয়েছে, আমি কলা খাইনি। আই হ্যাভ নট ইটেন বানানা। আই হ্যাভ নট, এখানে কি হলো? এই যে বাক্যটা একটু খেয়াল করবেন সবাই প্লিজ। আই হ্যাভ নট ইটেন বানানা, আমি কলা খাইনি, তাই না? বাক্যটা কত সুন্দর। এই বাক্যটার অ্যাফার্মেটিভ কি হয়? আই হ্যাভ ইটেন ব্যানানা, আমি কলা খেয়েছি। আর যখন বললাম আমি কলা খাইনি, তখন এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ, এই হ্যাবের সঙ্গে শুধু একটা নট বসিয়ে দিয়েছি। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। আমি কি কলা খেয়েছি? মনে রাখবেন, ইন্টারোগেটিভ করতে গেলে এই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে নিয়ে গেলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। হ্যাভ আই ইটেন বানানা, হ্যাভ আই ইটেন বানানা। আমি কি কলা খেয়েছি? আমি কি কাজটি করেছি? হ্যাভ আই ডান দা ওয়ার্ক। সে কি কাজটি করেছে? হ্যাজ হি ডান দা ওয়ার্ক। হ্যাজ হি ডান দা ওয়ার্ক, সে কি কাজটা করেনি? হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক। হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক।
বিষয়টা বুঝতে পারছেন? একটা বাক্যকে আপনাকে 4 ভাবে মুভ করা শিখতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখেন ধাপে ধাপে উঠতে হয়। একটা বিল্ডিং হচ্ছে 6 তলা বা 7 তলা, সেখানে লিফট নাই, আপনাকে প্রত্যেকটা সিঁড়িতে পা রেখে রেখে একেবারে টপ ফ্লোরে যেতে হবে। ভাষাটা শিখতে গেলেও ঠিক তাই, আপনাকে এখানে লেগে থাকতে হবে, একটা ধারাবাহিকতা মেইনটেইন করে ক্লাসগুলো করবেন, আপনি কথা বলতে পারবেন। অন থেকে ক্লাস এম এ ক্লাস পর্যন্ত আমরা ইংরেজি শিখি। ক্লাস 1-এ 3টা বই, বাংলা, ইংরেজি, অঙ্ক। প্রথম থেকে এম এ পর্যন্ত আমাদের 15-20 বছর লেখাপড়ার জীবন আমরা অতিবাহিত করি। তো প্রত্যেকটা ক্লাসে সিম্পল ডিগ্রি পড়বেন, সেখানেও দেখবেন কম্পালসারি ইংলিশ থাকে। এত কিছু ইংলিশ শেখার পরও আমরা কথা বলতে পারি না। হোয়াই? হোয়াটস দ্য মেইন রিজন? ডু ইউ থিঙ্ক ইট? এটা কি কখনো চিন্তা করেছেন? এটা পারি না হচ্ছে আমরা কথা বলি না, আমরা প্র্যাকটিস করি না, আমরা বেসিক জানি না, আমরা টেন্স জানি না। টেন্স না শিখে এখানে কে জানি বলছেন আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আইএলটিএস শব্দের অর্থটা কি আমরা কি জানি? এর ফুল মিনিংটা? অনেকেই জানি, আবার অনেকে জানি না। আমরা আইএলটিএস বলেন, জিম্যাট, জিআরই, আপনি ইন্টারন্যাশনাল মানের যে কোনো কোর্স আপনি করতে যাবেন, আপনাকে আগে বেসিকে পাকাপোক্ত হতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। এটা হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ বলুন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে স্যার। ওকে, এই চারটা আমি দেখাবো, সবই ধাপে ধাপে এখানে পাবেন। আপনাদের 3 থেকে 4টা ক্লাস আমি নিব, সোহাগ স্যার একটু বিজি রয়েছেন ওনার। তো এখানে মেইন বিষয়টা হচ্ছে কি, মেইন বিষয়টা হচ্ছে আমরা যদি এই ক্লাসগুলো ভালোভাবে করি আমরা শিখতে পারবো। আমাদেরকে মন থাকতে হবে, আমার কথাগুলো শুনতে হবে, ক্লাস রেকর্ড গুলো একটু দেখবেন। আমি আরো হাতে সময় রয়েছে এখন, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটাও আপনাদের একটু শেষ করাই। এটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয় না, তারপরেও কিন্তু অনেক সময় আমাদের সামনে চলে আসে। যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, সেই অফিসে 5 বছর যাবত কাজ করছে, আমরা এই বাড়িতে 1980 সাল থেকে বাস করছি, এই কথাগুলো আপনি কেমনে বলবেন? এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সময়ের উল্লেখ সহ চলমান বা ঘটমান বর্তমান কাল। কি হবে? এটা হচ্ছে চলমান ঘটমান বা বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, এখানে সময়ের উল্লেখ থাকে। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, কখন থেকে হাঁটছি? 2 ঘন্টা যাবত হাঁটছি। সেই অফিসে 5 বছর যাবত কাজ করছে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। এখানে এই বাক্যগুলো কিভাবে করব? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান বর্তমান কালের সঠিক বাংলাটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। আবার মনে রাখবেন, আমি বলছি পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, 2 ঘন্টা যাবত হাঁটছি, অর্থাৎ এই 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, পূর্বে চলে গেছে, সেটা মানে সেটা অতীত হয়ে গেছে। এই জন্য বলছে পুরা ঘটিত আবার ঘটমান। এই যে 2 ঘন্টা যাবত হাঁটছি, 2 ঘন্টা যাবত হাঁটছি, 2 ঘন্টা আগে শুরু করেছিলাম, রাত 8টায় ক্লাস শুরু করেছি, এখন আমার ক্লাস চলছে। রাত 10টায় ক্লাস শুরু করেছি, এখন 10টা 53 বাজে, এখনো ক্লাস শুরু চলছে। এই 53 মিনিট কিন্তু অতীত হয়ে গেছে, এই জন্য বলছে পুরা ঘটিত আবার ঘটমান। আমি কিন্তু এখনো কথা বলেই যাচ্ছি। তাহলে এইগুলা হচ্ছে পুরা ঘটিত ঘটমান। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। যাদের টেন্সের সমস্যা খুব ভালো করে শিখবেন আজকে, তো এখানে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন কি দিতে হবে? সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স, ফ্রম অথবা ফর। আমরা কিন্তু এতদিন 2টা জানতাম, সিন্স বা ফর। সবাই কিন্তু এটা শিখে এসেছি ছোটবেলা থেকে, সিন্স বা ফর। নো, সিন্স হতে পারে, ফর হতে পারে, আবার ফ্রমও হতে পারে। ফ্রম শব্দের অর্থ হচ্ছে হইতে, থেকে, চেয়ে। ফ্রম শব্দের অর্থ কি হবে? হইতে, থেকে, চেয়ে। তো কোথায় ফর আর ফ্রম বসে? মনে রাখবেন, যাবত বা ধরে, যাবত বা ধরে থাকলে ফর অথবা ফ্রম বসে। আর সিন্স বসে কখন? হইতে, থেকে, চেয়ে। আমরা 1980 সাল হইতে এই বাড়িতে বসবাস করছি, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। তারা কি করছে? তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। কবে হইতে? মঙ্গলবার হইতে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। তারা কি করছে? মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। হইতে, থেকে, চেয়ে। মনে রাখবেন, পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম 2টা কথা ইংলিশে। পিরিয়ড অফ টাইম থাকলে ফর বা ফ্রম, আর পয়েন্ট, এই যে পয়েন্ট বলছে যে তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, মঙ্গলবার একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে। তারা 1980 সাল থেকে এই ভবনে বাস করছে, এই বিল্ডিং এ বাস করছে। তাহলে 1980 সাল একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে না? এই জন্য এখানে আপনাকে এইটা ব্যবহার করতে হবে, সিন্স। এটা কিন্তু অন্য কিছু বলা যাবে না, আমরা এটাকে সিন্স বলবো, সায়েন্স না। তো এটা বলছে যে এখানে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন
প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর সিন্স বা ফর বা ফ্রম প্লাস অবজেক্ট। বলা হচ্ছে যে সাধারণত ফর একটি নির্দিষ্ট কাজের সময়ের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়, আর সিন্স সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় সিন্স। সিন্স তো বলা হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 years, সেই অফিসে 5 বছর যাবত কাজ করছে। কি করছে? সেই অফিসে 5 বছর যাবত কাজ করছে। আমরা 2 ঘন্টা ধরে হাঁটছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। এই বাক্যগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 5টা বাক্য বলতে হবে, কে পারবেন? 5টা বাক্য বলতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখি কে পারে। হুমায়রা আক্তার প্লিজ বলেন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 5টা বাংলা বাক্য এবং 5টা ইংলিশ বাক্য। হ্যাঁ, হুমায়রা আক্তার বলেন। Walking. হুম, I'm riding in the river for 2 hours. হুম। I'm sorry, আচ্ছা, ছেলেদের ভিতরে আর কেউ বলবেন প্লিজ? হ্যাঁ বলুন, রাহুল দেব প্লিজ। আপনি আনমিউট করলে রিপিট হচ্ছে, প্লিজ মিউট রাখেন। অন্য কেউ বলেন। আর আমি বলি হ্যাঁ বলুন, শিলাপা বলুন। হুম, perfect everything. না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 5টা বাক্য বলুন, ইংলিশ এবং বাংলা। হুম, Language class করছি I হুম, have been হুম। I have been আই হ্যাভ বিন ডুইং অথবা আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর ইংলিশ হুম for 1 hour. 1 hour। সকাল থেকে বৃষ্টি পড়ছে। It has been raining since morning. আমি 7 দিন যাবত জ্বরে ভুগতেছি। হুম, I have been suffering হুম, fever for 7 days. হুম, আমি 2 দিন যাবত টেনশনে আছি। I have been uh, feeling tense হুম। for 2 days. ফর 2 days। হুম, আমি 5 দিন ধরে ইংলিশ রচনাটি মুখস্থ করছি। I হুম। have been learning this essay for 5 days. থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন বলবো তখন এই হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরিবর্তে শুধু আমরা হ্যাড বিন ব্যবহার করব। হ্যাড বিন ব্যবহার করব, কত সহজ দেখেন। এই সহজ কথাগুলো যারা মনে রাখতে পারবে তারাই ভাষাটাতে কথা বলতে পারবে। আচ্ছা, কুকুরটি ঘেউ ঘেউ করছে, নতুনদের ভিতরে আর কেউ বলবেন আজকে যারা জয়েন করছি আমরা ক্লাসে? বলুন। হ্যাঁ, বলুন। রাহুল দেব আপনি প্লিজ আনমিউট করেন না, আপনি আনমিউট করলে রিপিট হচ্ছে। আপনার পাশে হয়তো 2টা ডিভাইস অন করা রয়েছে, 2টাই দেখেন নেট কানেকশন দেওয়া। হ্যাঁ, নারায়ণ নাথ না কি যেন আপনি বলছিলেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। নারায়ণ মান্না, হ্যাঁ বলুন। I have been watching TV হ্যাঁ, for 2 hours. হুম। I have been suffering from my fever. আপনি এখান থেকে বলেন প্লিজ, এই 13 নাম্বার এখান থেকে আমি যেটা শিখিয়েছি এতক্ষণ ধরে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কুকুরটি ঘেউ ঘেউ করছে, বলেন তো কি হবে? দ্য ডগ ইজ দ্য ডগ দ্য ডগ ইজ বার্কিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে না, তখন কি হবে? The dog, the dog is not barking. কুকুরটি কি ঘেউ ঘেউ করছে? Is the dog barking? ইজ দ্য ডগ বার্কিং? ইজ দ্য ডগ বার্কিং? Dog, হ্যাঁ বলেন তো, কুকুরটি কি ঘেউ ঘেউ করছে না, তখন কি হবে? ইজন্ট দ্য the dog barking. ইজ নট কে আমরা শর্ট ফর্মে ইজেন্ট বলি। হ্যাঁ, তুলি একটি গান করছে, এটা কি হবে বলেন তো? তুলি একটি গান Tuли করছে। is singing a song. আমি একটি পাখি দেখছি। I am watching a bird. হ্যাঁ, এখানে ওয়াজ দিলে আইএনজি দেওয়া যায়, কিন্তু যদি আপনি সি ব্যবহার করতেন, সি ভার্বের সঙ্গে কিন্তু কখনো আইএনজি হবে না। হ্যাঁ, তখন হবে আই সি এ বার্ড। আমি একটা পাখি দেখি, আবার আমি একটা পাখি দেখছি, একই কথা। রহিম মাছ ধরিতেছে, বলেন তো কি হবে? রহিম ক্যাচিং ফিশ। রহিম ইজ ক্যাচিং ফিশ। রওশন পারভিন প্লিজ আনমিউট করেন, আপনি অনেক ভালো বলেছেন। নারায়ণ মান্না, রওশন পারভিন, সবাইকে একটু সময় দিতে হবে। হুম, আপনারও তো সেই একই সমস্যা। রাহুল দেব প্লিজ আনমিউট করবেন না আপনি, আপনি আনমিউট করলে রিপিট হচ্ছে। হ্যাঁ, রওশন পারভিন আপনি বলেন তো, এই যে এইখান থেকে বলুন প্লিজ। হ্যাঁ, রহিম মাছ ধরিতেছে, এটা কি হবে? রহিম ইজ ফিশ।
ক্যাচিং এ ফিশ বা ক্যাচিং ফিশ, সে একটি ছবি এঁকেছে, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে একটি ছবি এঁকেছে, বলুন তো কি হবে? হুম। না না না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ ড্রন, ডিউ, ড্রন। হুম। না, এটা দেখেন আমরা কিন্তু ভার্ব ফর্মে, কনজুগেশন অফ ভার্ব ফর্মে অনেক দুর্বল। আপনি এই ড্র, ডিউ, ড্রন, এই ড্র ভার্বের ভার্ব ফর্ম জানেন না, এই জন্য এই বাক্যটা আপনি পারলেন না, আপনি অন্য টেন্সে নিয়ে যাচ্ছিলেন। আসলে সে একটা ছবি এঁকেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ ড্রন এ পিকচার। বলেন তো সে ভাত খেয়েছে, কি হবে? হ্যাঁ, রওশন পারভিন, সে ভাত খেয়েছে, কি হবে? নো, হি ইট রাইস মানে তো সে ভাত খায়, তাও তো ভুল বললেন, হি ইটস রাইস। হুম। হি ইটেন রাইস হবে? হবে না। আর আমি এতক্ষণ কি শিখালাম? রওশন পারভিন, আপনি ক্লাসে অমনোযোগী ছিলেন, আমি খুব কষ্ট পেলাম। এত কষ্ট করে আমি বুঝালাম, আপনি বুঝতে পারেননি। দেখছেন, একই ক্লাসে, প্লিজ, একই ক্লাসে আমি একই জ্ঞান দিচ্ছি, এখানে প্রায় 57 জন ক্লাস করছেন, কেউ নিতে পারছে, কেউ নিতে পারছে না, কিসের সমস্যা বলেন? আমি তো একই কথা বলছি, অনেকেই ধরে নিয়েছে, অনেকে নিতে পারেনি। সে একটি ছবি এঁকেছে, এটা কোন টেন্স? আমি একটু আগে বলেছি, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসও থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সে একটা ছবি এঁকেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। হি হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ ড্রন এ পিকচার। ড্রন কেন হবে? ড্র মানে আঁকা, তার ভিতরি হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন। ড্র, ড্রিউ, ড্রন, এই ভিতরি অংশটাকে কাজে লাগাতে হবে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে একটা মোবাইল কিনেছে, হি হ্যাজ বট এ মোবাইল। এগুলো তো অনেক সহজ, হ্যাঁ। যারা আমার ক্লাস রেগুলার করে এখানে পার্সোনাল বেসে, তারা জানে যে কত সহজে এগুলা পারা যায়। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। কেন পারিবে না তুমি? ভাবো একবার, অবশ্যই আপনি পারবেন। তো সে একটি ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন এ পিকচার। এটা যদি নেগেটিভ করতে বলি, হি হ্যাজেন্ট, আবার ওই ড্র, ড্রিউ, ড্রন, হ্যাজ, হ্যাভ, হ্যাড, কোন বাক্যে ব্যবহৃত হলেই তারপর কিন্তু ভার্বের ভিতরি হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড। সে একটি ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন এ পিকচার। তাহারা ভাত খেয়েছে, তাহারা ভাত খেয়েছে। হুম। দে হ্যাভ ইটেন রাইস। সে স্কুলে গিয়েছে। এই বাক্যগুলো এখান থেকে বলবেন। সবাই যদি আনমিউট করেন আমি মিউট করে দিব, আমি ক্লাসটা নিতে পারবো না, প্লিজ। সবাই আনমিউট করবেন না, আমরা সবাই হেল্প করবো ক্লাসটাতে। না, আমি এখানে নাম বলছি, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছে, আপনার যদি কথা বলার ইচ্ছা থাকে রেইজ হ্যান্ড প্রেস করুন। আমি এই যে নাম ধরে ধরে ডাকছি, মুক্তা আক্তার, প্লিজ। আপনি এতক্ষণ কোনো কথাই বলছেন না। মুক্তা আক্তার, পারবেন এই বাংলা বাক্যগুলো থেকে ইংলিশে করতে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি পারুন আর না পারুন, আপনি চেষ্টা করেন। এখানে তো আমি কোনো জরিমানা করছি না, কোনো আপনাকে পানিশমেন্ট দিচ্ছি না। কেন আপনি কথা বলবেন না? এইসব ব্যাচে যদি আপনি ক্লাস করে না শিখতে পারেন, আপনি অন্য অনেক জায়গায় ক্লাস করে আসেন। এই যে আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারছেন, অনেক বড় বড় টিচারের ক্লাসে ভর্তি হয়ে দেখেছি শেখার জন্য, সেখানে তো দেখলাম স্যার লেকচার দিয়ে চলে যায়, একটা কথাও আপনি স্যারের সাথে বলতে পারবেন না। অনেক বড় বড় ব্যাচে ক্লাস করে দেখেন, আমি কোনো স্যারের নাম বলবো না। কিন্তু এইখান থেকেও যদি আপনার দুর্বলতা থাকে, আমাকে প্রশ্ন করতে পারছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি উন্মুক্ত করে দিয়েছি। কেন আপনি পারবেন না? যদি কোথাও কোনো সমস্যা থাকে, আমি পার্সোনালিও অনেককে হেল্প করে থাকি। তো বিষয়টা হচ্ছে, এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহারা ভাত খেয়েছে, মুক্তা আক্তার, এখান থেকে পড়ুন, নাম্বার 18 প্লিজ। দে হ্যাভ ইটেন রাইস, সে স্কুলে গিয়েছে। He has going. He has. হি হ্যাজ গোয়িং টু স্কুল, তাই তো? শি হ্যাজ গন হবে না গোয়িং হবে? প্রথমে তো গোয়িং বলতে যাচ্ছিলেন, শি হ্যাজ গন হবে। হি হ্যাজ অথবা শি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। সে মাছ ধরেছে। সে মাছ ধরেছে। হি হ্যাজ কট ফিশ, কট ফিশ। সে একটা কবিতা লিখেছে। He has written a poem. আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি একটি বই কিনেছি, আমি একটি বই কিনেছি। আই হ্যাভ বট এ বুক, আমি একটা কলম কিনেছি। আমি ফুটবল খেলেছি। তাহারা, তাহারা একটা বাড়ি কিনেছে, তাহারা একটা বাড়ি কিনেছে। দে হ্যাভ বট এ হাউস। হ্যাঁ, অনেক ভালো বলেছেন, আপনার নেটওয়ার্কটা একটু সমস্যা করছিল। আচ্ছা, আফরিন সুলতানা, প্লিজ আনমিউট করেন, আপনি তো আনমিউট, রেইজ হ্যান্ড প্রেস করেছেন। আফরিন সুলতানা।
আর আমি অনেক আগে চেঞ্জ করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন, আপনি বলেন এই বাক্যগুলো। হ্যাঁ, আপনি এখান থেকে বলুন প্লিজ। এখান থেকে বলবেন শামীম একটি অঙ্ক করেছে। শামীম শামীম হ্যাজ ম্যাথ। না, ম্যাথ বলা যাবে না, নো নো নো, এটা ম্যাথ বলা যাবে না। এখানে সাম, SUM, সাম মানে হচ্ছে অঙ্ক, আর ম্যাথ মানে হচ্ছে টোটাল অঙ্ক বই। অঙ্ক বইয়ের ভিতরে বীজগণিত, পাটিগণিত অনেক কিছু থাকে, এটাকে ম্যাথ বলা হয়। আর মনে রাখবো সাম মানে হচ্ছে একটি অঙ্ক। শামীম হ্যাজ ডান দা সাম, কি হবে বলেন? শামীম হ্যাজ, যদি বলি শামীম অঙ্কটি করেনি, শামীম হ্যাজন্ট ডান দ্য সাম। শামীম কি অঙ্কটি করেছে? হ্যাজ শামীম ডান দ্য ওয়ার্ক। কিভাবে এটা করলেন? ওই হ্যাভ বা হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব, আর বলা হচ্ছে কোনো বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে হয় আর ওই বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে ওইটা সবার প্রথমে আনতে হয়। তো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, শামীম হ্যাজ ডান দা সাম। তাহলে এখানে ওই ইন্টারোগেটিভ করার সময় হ্যাজটা বা হ্যাভ বা হ্যাজ সবার প্রথমে আসবে। হ্যাজ শামীম ডান দা সাম? হ্যাঁ, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছি? আমি কি ভাত খাইনি? ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম না? ভাব সম্প্রসারণ একটি মাত্র লাইন দেওয়া থাকতো, 2-3 পৃষ্ঠা সেই লাইনকে কেন্দ্র করে বড় করে করে লিখতে হতো। এটাকে ইংলিশে অ্যাম্পলিফিকেশন বলে। আমাদের অনার্স লেভেলে কিন্তু ইংলিশে অ্যাম্পলিফিকেশন লিখতে হয়। একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স দেওয়া থাকে, এটাকে অনেক বড় করে লিখতে হয়, ঠিক বাংলার মতো করে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ছোট ছোট বাক্যকে বড় করা শিখতে হবে। ছোট ছোট বাক্যকে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। তুমি মিথ্যা বলেছো, এটা কি হবে বলেন তো? তুমি মিথ্যা বলেছো। হুম, ইউ হ্যাভ ইউ হ্যাড ইউ হ্যাভ টোল্ড এ লাই, ইউ হ্যাভ টোল্ড এ লাই, ইউ হ্যাভ টোল্ড এ লাই, ইউ হ্যাভ টোল্ড এ লাই। মনে রাখবেন প্রচুর পরিমাণে আপনাকে কনজুগেশন অফ ভার্ব পড়তে হবে। এইটা যদি আপনি না পড়তে পারেন আপনি কখনোই পারবেন না। এই জায়গাটা থেকে আপনাকে কনজুগেশন অফ ভার্ব কিভাবে হয় দেখেন, এটা একটু আমি দেখাই প্লিজ। কনজুগেশন অফ ভার্ব, ওকে, এটা একটু সামনে আনতে হতো। জাস্ট ওকে। দেখেন এখানে এই যে বলছে না, রাইট, রোট, রিটেন, ডু, ডিড, ডান, তারপরে যে হ্যাভ, হ্যাভ এর পাস্ট ফর্ম কি বলেন তো? হ্যাড। এর পাস্ট পার্টিসিপেল ভি3 কি? হ্যাড। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে এটা জানি না। ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা, ড্রাঙ্ক মানে পান করেছিল। বলেন তো সে 1 গ্লাস দুধ পান করেছিল, কি হবে? আপনি এই ভার্বের ভি2 ব্যবহার না করে করতে পারবেন? হি ড্রাঙ্ক আ গ্লাস অফ অফ মিল্ক। তো এইটা তো মিল্ক। আমাদের পূর্ব থেকে আগে থেকে আমাদের কিন্তু জেনে রাখতে হবে। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। গিভ, গেভ, গিভেন। নো, নিউ, নোন। বিগিন, বিজ্ঞান, বিগান। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রত্যেকটা ভার্ব ফর্ম আমি শীটটা দিয়ে দিব ক্লাস শেষে, এটা আপনারা একটু দেখে নিবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সম্পর্কে ও, জানেন? থ্যাংক ইউ। ভি4 এবং ভি5টা এটা কখন কাজে লাগে? এই শীটটা এই ফাইলে নাই, অন্য একটা আমি দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ভি4 এবং ভি5 কোথায় কাজে লাগে? ভি4 হচ্ছে আইএনজি ফর্ম, মনে রাখবেন প্লিজ। ভি4টা হচ্ছে কিসের ফর্ম? আইএনজি ফর্ম। যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, কি হবে? আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। তুমি স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। এই যে গোয়িং, ইটিং, এখানে ভি3 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু যখন ভি4 বা ভি5 করবেন তখন এখানে আরো একটা পার্ট বাড়াইতে হবে। তখন কি করতে হবে? এই যে যেমন আই অ্যাম ইটিং, দেখেন আই অ্যাম ইটিং, EATING, অর্থাৎ যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটা ভি4 অংশ হয়। সেটা কিন্তু আবার আমরা পার্টিসিপেলের আওতায় ধরতে পারি, এটা প্রেজেন্ট পার্টিসিপেল বলা যায়। তো সেটা আবার আলাদা দিকে চলে যাবে, এটা হচ্ছে মূলত ভি4 অংশ। আই অ্যাম ইটিং, ইউ আর গোয়িং, দে আর প্লেইং, এটা মূল ভার্বের সঙ্গে আইএনজি দিলে ভি4 অংশ হয়। আর ভি5টা কখন হয়? ভি5টা এস অথবা এর যুক্ত করে ভি5 করা হয়। যেমন বলা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু এটাকে যদি বলি রহিম ভাত খায়, রহিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে রহিমের পরে ইট বসবে, আর ইট এর সাথে এস বা ইএস হবে। এই জন্য এই যে অংশটাকে, এটা যদি আমি লিখি ইট ভার্বের, দেখেন এটা দিয়ে আমি প্রত্যেকটা লিখলাম EAT ইট, তারপর লিখলাম ATE ইট এট, ইটেন EATEN ইট এট ইটেন, তারপর হচ্ছে ইটিং EATING, আরেকটা হচ্ছে ইটস EAT এটস। দেখেন এটা কিন্তু এখানে 5টা ফর্মে লিখেছি, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। এই যে 5টা অংশ লিখলাম, এই 5টা অংশ কিন্তু আমাদের সব ভার্ব ফর্মে কিন্তু প্রায় একই রকম থাকে। কিন্তু এই যে শেষের যে অংশটা ভি5, এটা কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়ে যায়। যেমন ডু ভার্বের
আগামী ক্লাসে সবাই একটু মনে রাখবেন, আগামী ক্লাসে আমি ক্লাসটা নিব বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, এটার উপরে ক্লাস নিব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এটার উপরে কিন্তু ক্লাস থাকবে। তখন আমি দেখাবো এই যে যেমন এখানে ইট লিখেছি না, আর এরপরে শুধু এস যোগ করে আমি থার্ড পারসন ফর্ম অর্থাৎ V5 অংশ করেছি, ইটস, গো থেকে গোজ। কিন্তু হ্যাভ ভার্বের হ্যাভ, এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু আমরা হ্যাভস, মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে যেমন V5 অংশ করে দিচ্ছি, হ্যাভ ভার্বে কিছু কিছু ভার্বে কিন্তু V5 অংশে গিয়ে একটু ভিন্ন থাকে। হ্যাভ ভার্বের V3 অংশ হচ্ছে হ্যাজ, কি হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার এখানে হ্যাভস না দিয়ে এখানে কি দিতে হয়? এখানে কি আমরা হ্যাজ হ্যাজ দিব না হ্যাভস দিব? এটা আমি কিন্তু আগামী ক্লাসে বুঝাবো। যেমন হি হ্যাজ ডান দ্য সাম, সে কাজটি বা সে অঙ্কটি করেছে, হি হ্যাজ ডান দ্য সাম। কিন্তু এখানে যদি বলি সে কি অঙ্কটি করেছে, এখানে কিন্তু ডাজ চলে আসবে, ডাজ হি হ্যাভ ডান দ্য সাম। দেখেন একবার কিন্তু হ্যাজ আসছে, আরেকবার হ্যাভ আসছে, কারণ দুইটা থার্ড পারসন ফর্ম একই জায়গায় বসে না। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। এখন আজকে আমাদের মূল ফোকাসের বিষয়টা হচ্ছে আমরা যে তিনটা টেন্স শিখলাম, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রত্যেকটা টেন্সের কি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলতে পারবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে চারটা ভাবে বলতে হবে, চার ভাবে। প্রেজেন্ট ইনডেফিনিট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আবার একটা বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য আমি দিয়ে দিলাম, যেমন হি হ্যাজ প্লেড ফুটবল বা দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। এইটা দিয়ে বাক্যগুলো একটু বলতে হবে, কে পারবেন? এটা দিয়ে আমি ঠিক যেভাবে বলছি এইভাবে একটু দেখেন। এখানে অনেকেই 51 জন রয়েছেন ক্লাসে, কিন্তু রেইজ হ্যান্ড প্রেস করেছে কথা বলার জন্য মাত্র 5 থেকে 6 জন। রাজেশ পাটোয়ারি নাকি? হ্যাঁ বলুন। না, সবাই এইভাবে যদি কথা বলেন আমি কাউকে নিতে পারবো না। সবাই মিউট করে ফেলেন সবাই। আমি যার নাম বলবো রেইজ হ্যান্ড প্রেস যারা যারা করেছেন এইখান থেকে আমি বেছে নিব প্লিজ। এমডি অমিত প্লিজ আপনি বলুন, দে দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা দিয়ে আপনি আর তিনটা বাক্য বলুন। এর নেগেটিভ কি হবে, এর ইন্টারোগেটিভ কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? They play cricket. Okay. They haven't played cricket. তারা ফুটবল খেলছিল না। তারপর হচ্ছে have they play cricket? তারা কি ফুটবল খেলবে? হ্যাভ দে দিলে হবে না, হ্যাভ দে প্লে দিলে হবে না, হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটা দিলে ভার্বের V3 দিতে হয়। তো এখানে প্লেড হবে, প্লে দেওয়া যাবে না প্লিজ। ওকে ওকে। have they played cricket? তারা কি ফুটবল খেলেছিল? তারপর হচ্ছে তারা কি ফুটবল খেলেনি, তারা কি ফুটবল খেলেনি, তখন কি হবে? স্যার haven't হবে না? হ্যাঁ অবশ্যই। haven't they played cricket? ইয়েস, হ্যাভেন্ট দে প্লেড ক্রিকেট, তারা কি ফুটবল খেলেনি, তারা কি বাড়ি যায়নি, তারা কি মাছ ধরেনি, তারা কি গান গায়নি। অর্থাৎ এখানে মনে রাখবেন একটা স্ট্রাকচার শিখিয়ে সেই স্ট্রাকচার দিয়ে আমি কিন্তু এই শব্দগুলো অনেক কথা বলি, সব কথাগুলো সমান গুরুত্বপূর্ণ হয় না। কিন্তু এই যে কিওয়ার্ড, এই যে হেড ওয়ার্ড, যে সেন্টেন্স গুলো, যে কথাগুলো মনে রাখবেন, আমি 2-3 বার অলরেডি আমার ক্লাসের ভিতরে বলেছি যে একটা স্ট্রাকচার আমি শিখিয়ে দিলাম, এইটা দিয়ে আপনি অনেকগুলো বাক্য নিজের মুখে মুখে তাৎক্ষণিকভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন ওই রুলটা আপনার মনের থেকে আর কখনো ভুলে যাবেন না। এটা কখনো আপনি ইচ্ছা করলেও ভুলতে পারবেন না। তো আমি আজকে যে তিনটা রুল শিখালাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলা থেকে আপনারা হোমওয়ার্ক করবেন। এইগুলা থেকে হোমওয়ার্ক করে যেহেতু সোহাগ স্যার ক্লাস নিবে, আমিও কয়েকদিন আপনার ক্লাসটা নিব, 2 থেকে 3টা ক্লাস আমাকে আপনারা পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে করতে হবে, অবশ্যই করবেন। এই 3টা নিয়ম থেকে আপনাকে অনেক বাক্য করতে হবে। তো বাক্য কিভাবে করবেন আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব। দেখেন এই যে এখানে যে টেন্স গুলা দেওয়া আছে সব কিন্তু এই 3টা টেন্সের ভিতরে পড়বে। জাস্ট ওয়েট। এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শামীম অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছো, তাহারা বাড়ি ফিরেছে, আমরা তাকে সাহায্য করেছি, মা খাবার রান্না করেছেন। এখানে বাক্যগুলো কিন্তু যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাকে করতে হবে, ট্রান্সলেট করবেন। সব থেকে ভালো হয় শামীম অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছো, তাহারা বাড়ি ফিরেছে। এই অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে আপনি 3-4 ভাবে করবেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এইভাবে আপনাদেরকে
প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাসের হোমওয়ার্ক কিন্তু এইগুলাই থাকবে। আমি এইখান থেকে কথা বলার জন্য অনুরোধ করব, এই বাক্যগুলো বাংলা দেখে দেখে আপনারা ইংলিশ বলবেন। আর প্রেজেন্টেশনের জন্য এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, খুব ভালোভাবে এটা আপনারা পড়ে রাখবেন, রেডি করে রাখবেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, মনে রাখবেন এটা, অর্থাৎ নিজের বর্ণনা করতে হবে ইংলিশে। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, এটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন, আর এই ট্রান্সলেশন গুলো আপনাদের প্রেজেন্টেশন হিসেবে থাকবে। আর আজকে যারা কথা বলতে পারেননি বা কোনো সমস্যা, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, আর মেইনলি হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজের ফোনে। আপনি আপনার কথাগুলো প্রেজেন্টেশন রেকর্ড করবেন, করে করে শুনবেন, যখন ভালো হবে সেটা আমাকে পাঠাবেন। এটার কোনো গ্রামেটিক্যাল ভুল থাকলে আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকবে, আর আগামী ক্লাসে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের উপরে ক্লাস থাকবে। সবাই টাইমলি জয়েন করবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট, থ্যাংক ইউ এভরিবডি।